আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অনেক দিন পরে তোমাদের সামনে আমি আর একটা কবিতা নিয়ে হাজির হলাম। আজকে যে কবিতা নিয়ে আমরা আলোচনা করব তা হলো বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটি। আমার অনেক ছাত্র রয়েছে, অনেকবার আমাকে তারা বলে থাকে, স্যার আফ্রিকা কবিতা তো আমরা অনেকবার পড়েছি, কিন্তু কেন জানি অন্তর্নিহিত অর্থের ক্ষেত্রে আমরা একটু গুলিয়ে ফেলি, ভাষা যেন অগোছালো। তাদের উদ্দেশ্যে বলি, আজকে যদি তোমরা এই ভিডিওটি দেখে থাকো তাহলে আফ্রিকা কবিতার মূল বিষয়বস্তু সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এমনকি এই কবিতাটি তোমরা এমনভাবে বুঝে যাবে যাতে অন্য ছাত্রছাত্রীদেরও তোমরা বোঝাতে পারো। তাই সময় নষ্ট না করে চলো আমরা আলোচনা করি আফ্রিকা কবিতার মূল বিষয়বস্তু। আফ্রিকা কবিতাটির মধ্যে কবি দুটি আলাদা চিত্রপট আমাদের সামনে তুলে ধরেছেন। একটিতে রয়েছে আফ্রিকা মহাদেশ সৃষ্টির প্রাথমিক পর্ব, যেটিকে কবি খুব সুন্দর করে কাব্যিক আকারে আমাদের সামনে পরিবেশন করেছেন। আর অন্যটিতে রয়েছে আফ্রিকা মহাদেশের উপর ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের অত্যাচারের কাহিনী, যা আমাদের মনকে বিদারিত করে তোলে। চলো তাহলে আর সময় নষ্ট না করে আমরা মূল বিষয়বস্তুতে চলে যাই। মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে এই কবিতার মূল কাব্যগ্রন্থ সম্পর্কে বা উৎস সম্পর্কে আমাদের জেনে রাখার দরকার। এই কবিতাটি 1936 সালে রচিত হয়েছিল এবং সেই বছরই প্রবাসী পত্রিকায় এটি প্রথম প্রকাশিত হয়। তারপর পত্রপুট কাব্যগ্রন্থে এটি স্থান পায় এবং পরে সঞ্চয়িতা কাব্যগ্রন্থের মধ্যেও কিন্তু এই কবিতাটি স্থান পায়। তাহলে এদিক থেকে যদি আমরা ভালো করে দেখি, যদি পরীক্ষায় আফ্রিকা কবিতার মূল কাব্যগ্রন্থ আসে তাহলে আমরা পত্রপুটও লিখতে পারবো এবং সঞ্চয়িতাও লিখতে পারবো। দুটো উত্তরই কিন্তু সঠিক হবে। এবার আমরা কবিতাটির মূল বিষয়বস্তু লাইন ধরে ধরে আলোচনা করব। কবিতাটির প্রথম স্তবকেই কবি আফ্রিকা মহাদেশের সৃষ্টির প্রাথমিক পর্বটিকে খুবই কাব্যিক আকারে আমাদের সামনে পরিবেশন করেছেন। কবিতাটি শুরু হয়েছে এভাবে: উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে উদ্ভ্রান্ত সে আদিম যুগ, অর্থাৎ আদিম যুগ বলতে এখানে আমাদের এই জগৎ সৃষ্টির প্রাথমিক পর্বকে বলা হয়েছে, এই বিশ্বজগৎ সৃষ্টি। কারণ পৌরাণিক মতে যে স্রষ্টা অর্থাৎ ঈশ্বর আমাদের এই জগৎকে সৃষ্টি করেছেন, অর্থাৎ এই স্রষ্টা বা ঈশ্বর যখন এই জগৎকে সৃষ্টি করছিলেন সেই সময়কার কথা বলা হয়েছে। কারণ এই সময় ছিল উদ্ভ্রান্ত, মানে দিশে হারা। ঠিক এই সময় ঈশ্বর বা স্রষ্টা যখন তার এই জগৎকে সৃষ্টি করছিলেন, এই জগৎ তার মনের মতো না হওয়ার কারণে তিনি ছিলেন অসন্তুষ্ট। আর তার অসন্তোষের কারণে তিনি তার এই জগৎকে বারবার ভেঙে আবার নতুন রূপ দেওয়ার চেষ্টা করছিলেন। তার মনের মতো না হওয়ার কারণে তিনি বারবার মাথা নাড়িয়ে যে হচ্ছে না বলে এই জগৎকে তিনি ভাঙছিলেন, আবার নতুন করে গড়ার চেষ্টা করছিলেন। তাই এখানে প্রথমেই বলা হয়েছে, দেখো, উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। পরীক্ষায় কিন্তু আসে যে স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট ছিলেন কেন? কারণ স্রষ্টা নিজের প্রতি অসন্তোষের প্রধান কারণ হলো স্রষ্টার সৃষ্টি তার মনের মতো না হওয়ার কারণে তিনি অসন্তুষ্ট ছিলেন এবং এই অসন্তোষের ফলে তিনি তার সৃষ্টিকে বারবার ভেঙে আবার নতুন রূপ দেওয়ার চেষ্টা করছিলেন। এটা কিন্তু তোমাদের 3 নম্বর এবং 1 নম্বরের প্রশ্ন উত্তরের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। পরে রয়েছে, তার সে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। তিনি যখন তার ভাঙ্গা গোড়ার খেলায় মত্ত ছিলেন, তিনি অধৈর্য ছিলেন, বারবার মাথা নাড়িয়ে সেটাকে তার সৃষ্টিকে নতুন করে তৈরি করছিলেন, ঠিক সেই সময় অর্থাৎ তার ভাঙ্গা গোড়ার খেলার সময় রুদ্র সমুদ্রের বাহু অর্থাৎ সমুদ্রের বড় বড় ঢেউগুলি আফ্রিকাকে মূল ভূখণ্ড থেকে ছিনিয়ে নিয়ে গেল।
এই জায়গাটা আমাদের একটু জানতে হবে যে কবি কিন্তু এখানে ভৌগোলিক তত্ত্বটিকে, পাত সঞ্চালন তত্ত্ব যেটাকে আমরা বলে থাকি, সেই তত্ত্বটিকেই কাব্যিক আকারে, সাহিত্যিক আকারে আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা ভূগোলে কি পড়েছি যে পৃথিবী সৃষ্টির প্রথম পর্বে একটাই মূল ভূখণ্ড ছিল, পরবর্তীকালে সেই ভূখণ্ডগুলি আলাদা আলাদা মহাদেশে পরিণত হয়। ঠিক তেমনি আফ্রিকা কোনো এক সময় মূল ভূখণ্ডের অংশ ছিল এবং পরবর্তীকালে আফ্রিকা মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় এবং আলাদা হয়ে গিয়ে ঘন বন জঙ্গলপূর্ণ এক মহাদেশে পরিণত হয়। তাই পরের অংশেই কবি বলেছেন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণা আলোর অন্তপুরে। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন স্রষ্টা যেন ওই রুদ্র সমুদ্রের বাহু যেন আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে ঘন ঘন বড় বড় বনস্পতি অর্থাৎ গাছপালার পাহাড়ার, মানে ওই পাহাড়ার ভিতরে অর্থাৎ গাছপালার মধ্যে বন্দি করে রাখলেন। অর্থাৎ আফ্রিকাকে কবি ঘন বন জঙ্গলের ভিতরে বন্দি করে রাখলেন, যেটাকে আমরা ভৌগোলিক ব্যাখ্যা অনুযায়ী বলতে পারি যে আফ্রিকা ঘন বন জঙ্গলপূর্ণ এক মহাদেশে পরিণত হলেন। কৃপণ আলোর অন্তপুরে, কৃপণ মানে যেটাকে আমরা কিপ্টে বলে থাকি, আলোর অন্তপুরে, অন্তপুরে মানে ভিতরে, যেখানে ভালো করে আলো পৌঁছাতে পারে না এমন ঘন বন জঙ্গলের ভিতরে আফ্রিকাকে বন্দি করে রাখা হলো। তাহলে পরীক্ষাতে আসতে পারে বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায়, কৃপণ আলোর অন্তপুরে, এখানে কার কথা বলা হয়েছে, এমন উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে আমাদের বলতে হবে এখানে আফ্রিকার কথা বলা হয়েছে, কারণ এখানে আফ্রিকাকে একটা মানবিক রূপ দান করা হয়েছে। কবি এখানে আফ্রিকাকে আফ্রিকা মহাদেশ রূপে না দেখে এখানে কোনো এক মানবী রূপে কিন্তু চিহ্নিত করেছেন। আফ্রিকা মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাওয়ার পর এতই ঘন বন জঙ্গলপূর্ণ মহাদেশে পরিণত হয়েছিল যে সেখানে সূর্যের আলো পর্যন্ত ভালো করে পৌঁছাতে পারতো না, তাই এখানে আলোকে কৃপণ আলো বলা হয়েছে। পরের স্তবকে দেখব আমরা, পরের স্তবকে আফ্রিকা মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাওয়ার পর স্বতন্ত্রভাবে একা একা এক স্বতন্ত্র মহাদেশে যে পরিণত হলো, সেই মহাদেশে পরিণত হওয়ার ইতিহাস কিন্তু পরের স্তবকে আমরা পাবো। অর্থাৎ প্রথম স্তবকে আমরা দেখলাম আফ্রিকা মহাদেশ সৃষ্টির প্রাথমিক পর্ব এবং দ্বিতীয় স্তবকে আমরা দেখব আফ্রিকা মহাদেশ কিভাবে নিজে নিজেই এক স্বতন্ত্র মহাদেশে পরিণত হলো, অর্থাৎ প্রকৃতি কিভাবে আফ্রিকাকে সাজিয়ে তুললো তার পরের স্তবকে আমরা পাবো। পরের স্তবকে কি বলা আছে দেখো, সেখানে নির্ভীত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গম এর রহস্য, চিনেছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগা ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনী নাদে। এই জায়গাটায় কিছু শব্দার্থ কিন্তু আমাদের জেনে নেওয়ার দরকার। যেমন নির্ভীত মানে নিরালা, নির্জন আমরা বলতে পারি, অবকাশে মানে অবসর সময়, দুর্গম যেখানে যাওয়া খুবই কঠিন, দুর্বোধ যা বোঝা যায় না, অতীত দৃষ্টি প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, অতীত জাদু দেখার বাইরে মানে দৃষ্টি অতীত মানে যা দেখার বাইরে। তারপরে বলেছে বিদ্রুপ উপহাস, ভীষণ মানে ভয়ঙ্কর, বিরূপের কুরূপের, শঙ্কা আশঙ্কা, বিভীষিকার প্রচণ্ড মহিমা ভয়ঙ্কর রূপ ধারণ করে, দুন্দুবিনী নাদে, দুন্দুবি নিনাদ মানে শব্দ, দুন্দুবি এক ধরনের বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রের শব্দ। এবার আমরা লাইন ধরে ধরে এটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। সেখানে নির্ভীত অবকাশে তুমি, এবার আফ্রিকা মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাওয়ার পর একেবারে স্বতন্ত্র মহাদেশে পরিণত হলো, সেখানে সে নির্ভীত অবকাশে রয়েছে, সে নির্জনতার মধ্যে রয়েছে, সে তার এবার সময় সময় সেই সময়ের মধ্যে সে নিজেকে গড়ে তোলার সময় পাচ্ছে। সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, এক এক করে প্রকৃতির মধ্যে থাকা দুর্গমের রহস্য সে সংগ্রহ করতে শুরু করছে। আমরা জানি আফ্রিকা একটি দুর্গমপূর্ণ মহাদেশ,
সেখানে গিরিখাত থেকে নিয়ে গভীর মানে অ্যামাজনের মতো মানে নদী, গভীর অরণ্য, হিংস্র বন্যজন্তু, এরকম এক দুর্গমপূর্ণ মহাদেশ। কবি এখানে বলতে চাচ্ছেন আফ্রিকা মহাদেশটি নিজেই যেন এই দুর্গমপূর্ণ অবস্থা সংগ্রহ করতে শুরু করেছিল। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। অর্থাৎ চোখের আড়ালে প্রকৃতি নিজের মতো করে আফ্রিকাকে এই সময় গড়ে তোলার চেষ্টা করছিল। বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে। এই সময় আফ্রিকা এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল যে সে যে কোনো বিরূপকে সহজেই যে কোনো ভয়কে সহজেই যেন সে হার মানাতে পারে। তার মানে আফ্রিকা মহাদেশটি যখন স্বতন্ত্র মহাদেশে পরিণত হলো, এতই দুর্গমপূর্ণ ভয়ানক মহাদেশ পরিণত হলো যে যে কোনো ভয়কেই সহজেই যেন সে ভয়ানক রূপ নিয়ে হার মানাতে পারে। অর্থাৎ আফ্রিকাকে ভয় দেখানোর মতো কোনো ভয়ঙ্কর রূপ আর নেই, কারণ সে নিজে এক ভয়ঙ্কর মহাদেশ। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের ধুন্দুবিনী নাদে। এর অর্থ হলো সে নিজেই এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল যে যে কোনো শঙ্কা, যে কোনো ভয়কে সহজেই সে হার মানাতে পারে। কেমন করে? তাণ্ডবের ধুন্দুবিনী নাদে, অর্থাৎ বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের ধুন্দুবিনী নাদে, অর্থাৎ ভয়ঙ্কর রূপ নিয়ে তাণ্ডব নৃত্য। মানে আমরা জানি তাণ্ডবের দুন্দুবিনী নাদ মানে কি? রণবাদ্য। রণবাদ্য কখন হয়? যখন যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে যে বাজনা বাজে, সেই যুদ্ধক্ষেত্রে যে ভয়ঙ্কর বাজনা বাজে, সেই ভয়ঙ্কর বাজনা বাজিয়ে যেন আফ্রিকা যে কোনো ভয়কে সহজেই হার মানাতে পারে এই সময়। এবার এই যে স্তবকটি, এই স্তবক ছাত্রছাত্রীর কাছে খুব কঠিন বলে মনে হয়, কিন্তু সেক্ষেত্রে আমি তোমাদের একটা টিপস দিতে পারি। এই লাইন অর্থাৎ এই স্তবকের যে কোনো লাইন তুলে প্রশ্ন আসুক না কেন, আমাদের বুঝতে হবে যে এখানে কি বলতে চাচ্ছে। এখানে বলতে চাচ্ছে যে আফ্রিকা মহাদেশ মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাওয়ার পর এক স্বতন্ত্র মহাদেশে পরিণত হয়, এক দুর্গমপূর্ণ ভয়ঙ্কর মহাদেশে পরিণত হয়। সে এতটাই ভয়ঙ্কর মহাদেশে পরিণত হয় যে যে কোনো ভয়কেই সে সহজে হার মানাতে পারে। এই যে 2-3টা লাইন লিখলেই কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর এখান থেকে আমরা করতে পারবো। আমি আরেকবার রিপিট করছি। আফ্রিকা মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাওয়ার পর এক স্বতন্ত্র ভয়ঙ্কর দুর্গমপূর্ণ মহাদেশে পরিণত হয়। এই মহাদেশটি এতটাই ভয়ঙ্কর দুর্গমপূর্ণ মহাদেশে পরিণত হয় যে যে কোনো ভয়কেই সে সহজে হার মানাতে পারে। এবার চলে যাই আমরা পরের স্তবক, অর্থাৎ এই কবিতার দ্বিতীয় পার্ট। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম কবিতাটি কিন্তু 2টি আলাদা পার্টে কবি এখানে আমাদের সামনে পরিবেশন করেছেন, বা আমরাই এই কবিতাটিকে আলাদা আলাদা 2টো পার্টে বোঝার চেষ্টা করব। এবার আসবো আমরা সেকেন্ড পার্টে। এই সেকেন্ড পার্টে প্রথমেই বলেছেন, হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। হায় ছায়াবৃতা। ছায়াবৃতা কথার অর্থ ছায়ার দ্বারা ঢাকা রমণী বা নারী, যে কোনো আমরা বলতে, যেহেতু ছায়াবৃতা, আমরা ছায়াবৃতা মানে ছায়ার দ্বারা ঢাকা। এখানে যেহেতু আফ্রিকা মহাদেশকে একটি রমণীর সঙ্গে তুলনা করা হয়েছে, তাই এখানে ছায়াবৃতা বলতে আফ্রিকাকেই বলা হয়েছে। এবার প্রশ্ন আসতে পারে যে আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন? একটু আগে আমি বললাম যে আফ্রিকা মহাদেশ মূল ভূখণ্ড থেকে যখন আলাদা হয়ে যায়, এক স্বতন্ত্র বন জঙ্গলে ঢাকা এক মহাদেশে তখন পরিণত হয়। অর্থাৎ আফ্রিকা মহাদেশটি এতই ঘন বন জঙ্গলে ঢাকা যে সূর্যের আলো পর্যন্ত আফ্রিকায় ভালো করে পৌঁছাতে পারে না। তাই এক কথায় বলতে গেলে সত্যি আফ্রিকা কিন্তু ছায়াবৃতা। আরেকবার রিপিট করি যে আফ্রিকা মহাদেশকে ছায়াবৃতা বলা হয়েছে কেন? যে আফ্রিকা মহাদেশটি এতই ঘন বন জঙ্গলে ঢাকা যে সূর্যের আলো পর্যন্ত সেখানে ভালো করে পৌঁছাতে পারে না, তাই আফ্রিকা মহাদেশকে ছায়াবৃতা বলা হয়েছে।
কিন্তু এই প্রশ্নটাই যদি তোমাদের বড় অর্থাৎ 5 নম্বরের আসে, তখন কিন্তু এতটুকু লিখেই কিন্তু আমরা সীমাবদ্ধ থাকবো না, এটাকে আরেকটু বিশ্লেষণধর্মীভাবে বা ব্যাখ্যাধর্মীভাবে আমাদের লিখতে হবে। অর্থাৎ আমরা বাহ্যিক দিক থেকে দেখছি আফ্রিকা মহাদেশটি ঘন বন জঙ্গলে ঢাকা হওয়ার কারণে আফ্রিকা মহাদেশ ছায়াবৃতা, কিন্তু এর ভিতরে আরেকটি রহস্য রয়েছে। আফ্রিকা মহাদেশটি সৃষ্টির প্রাথমিক পর্বেও এতটাই আফ্রিকার মানুষেরা সভ্য সমাজের থেকে অজ্ঞাত ছিল, অর্থাৎ সভ্য সমাজের শিক্ষা দীক্ষার আলো আফ্রিকার প্রাথমিক পর্বে সেখানকার জনসাধারণের উপর কিন্তু পড়েনি। অর্থাৎ বলতে গেলে সভ্য সমাজের বৈজ্ঞানিক শিক্ষা থেকে আফ্রিকা মহাদেশটি বঞ্চিত ছিল, তাই আফ্রিকাকে কবি এখানে ছায়াবৃতা বলেছেন। তাই আমি বলি, যদি পরীক্ষায় হায় ছায়াবৃতা, কাকে ছায়াবৃতা বলা হয়েছে এবং এই ছায়াবৃতা বলার কারণ কি, এই প্রশ্ন যদি আসে তাহলে আমাদের লিখতে হবে ছায়াবৃতা শব্দের অর্থ ছায়ার দ্বারা ঢাকা। এখানে ছায়ার দ্বারা ঢাকা অর্থাৎ ছায়ার দ্বারা আবৃতা আফ্রিকা মহাদেশকে ছায়াবৃতা বলা হয়েছে। ছায়াবৃতা বলার কারণ আমরা দুটো আলাদা আলাদা পয়েন্টে লিখব। একটা হলো বাহ্যিক কারণ, অর্থাৎ ঘন বন জঙ্গলে ঢাকা থাকার কারণে আফ্রিকা মহাদেশটি ছায়াবৃতা। অন্যদিকে সভ্য সমাজের শিক্ষা দীক্ষার আলো আফ্রিকা মহাদেশে প্রথম দিকে পড়েনি বলেই আফ্রিকা মহাদেশকে এখানে ছায়াবৃতা বলা হয়েছে। পরের অংশে বলছে, অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। অপরিচিত ছিল তোমার মানবরূপ, অর্থাৎ আফ্রিকার বুকের ভিতরেও যে কোনো মানবরূপ, এবার আফ্রিকা তো নিজেই এক মানবী, কিন্তু আফ্রিকা তার সঙ্গে সঙ্গে তো একটি মহাদেশ। আফ্রিকার মহাদেশের মধ্যে তো কোনো মানব জাতি বসবাস করে। প্রথম দিকে যেহেতু সভ্য সমাজের শিক্ষা দীক্ষা সংস্কৃতি সমাজ থেকে একেবারে আফ্রিকা একেবারে ছিন্ন আর মহাদেশ ছিল, বিচ্ছিন্ন মহাদেশ ছিল, তাই সভ্য জাতিরা আফ্রিকাকে এড়িয়ে চলতো, নয়নের অ্যাভয়েড করে চলতো, উপেক্ষা করে চলতো আফ্রিকাকে, আফ্রিকাকে দেখেও না দেখার ভান করত। তোমরা দেখবে যে গরিব মানুষের কোনো যদি ধনী আত্মীয় থাকে, রাস্তাঘাটে সেই ধনী আত্মীয় যদি তার সঙ্গে দেখা হয়, সেই ধনী আত্মীয় কিন্তু তাকে না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। ঠিক আফ্রিকা মহাদেশের ক্ষেত্রেও তাই হয়েছিল। আফ্রিকা মহাদেশটির প্রথম দিকে একেবারে অউন্নত, সভ্য সমাজের শিক্ষা দীক্ষার দিক থেকে পিছিয়ে পড়া ছিল, দরিদ্র সীমার একেবারে নিচে ছিল। এই সময় কোনো সভ্য জাতি আফ্রিকাকে কিন্তু চোখ তুলে তাকিয়েও দেখেনি। তাই বলছে অপরিচিত ছিল তোমার মানবরূপ, অর্থাৎ তারা জানতো যে আফ্রিকার বুকেও কোনো মানবরূপ রয়েছে, তবু না দেখার ভান করত, অর্থাৎ উপেক্ষা করে চলতো, অবহেলা করে চলতো। পরের অংশে কি বলছে, এলোরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এবার আফ্রিকা মহাদেশ ধীরে 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 উন্নতির শিখরে পৌঁছাতে শুরু করলো। প্রথম দিকে তো অউন্নত, পিছিয়ে পড়া, দরিদ্র সীমার নিচে একটা মহাদেশ ছিল। তারপর ধীরে 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 প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে আফ্রিকার মানুষেরা সভ্য সমাজের মতো করে বাঁচতে শুরু করেছিল। তারাও এক পা করে উন্নতির শিখরে পৌঁছাতে চেষ্টা করছিল। ঠিক এমন সময় নজর পড়ল সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠী, একেবারে যাদেরকে আমরা বর্বর বলেও পিছুপা আমরা হাঁটবো না, সেই বর্বর ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের নজর পড়ল এই আফ্রিকার উপর। তারা বুঝতে শুরু করলো যে আফ্রিকার উপরেও তো প্রাকৃতিক সম্পদ রয়েছে, মানব সম্পদ রয়েছে। তাই তারা আফ্রিকায় নিজের উপনিবেশ স্থাপন করার জন্য লোহার হাত কড়ি নিয়ে প্রবেশ করলো আফ্রিকার উপর। আফ্রিকার মানুষদের উপর শুরু করলো নির্মম অত্যাচার। দেখো তারপরের অংশে কি বলছে, এলোরা লোহার হাত কড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। তোমার নেকড়ের চেয়ে অর্থাৎ আফ্রিকার বুকের থাকা, আফ্রিকার ঘন বন জঙ্গলে থাকা বড় বড় নখযুক্ত যে নেকড়ে বাঘ রয়েছে, যে হিংস্র নেকড়ে বাঘ রয়েছে, এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা তাদের থেকেও যেন বেশি হিংস্র। কেন বেশি হিংস্র? কারণ এই হিংস্র পশুর মতোই তারা সেখানকার মানুষদের উপর আক্রমণ করা শুরু করলো, অত্যাচার করা শুরু করলো। তাই এদের নেকড়ের থেকেও বেশি হিংস্র বলে কবি এখানে মনে করেছেন।
তারপরে দেখো, এলো মানুষ ধরার দল। কারা তাহলে এই মানুষ ধরার দল? সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা। পরীক্ষায় কিন্তু আসে, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা বলতে কাদের কথা বলা হয়েছে? তারপরে প্রশ্ন, এলো মানুষ ধরার দল। দেখো এখানে কিন্তু একই প্রশ্ন যে ওরা কারা? ওরা তাহলে ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা। গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। আমরা জানি ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের দেশেই সর্বপ্রথম শিল্প বিপ্লব হয় এবং এই শিল্প বিপ্লবের কারণে তারা কিন্তু পৃথিবীর অন্যান্য জাতির তুলনায় অনেকটা এগিয়ে গিয়েছিল, তাই তারা নিজেকে গর্ববোধ করত। কিন্তু এখানে কবি কি বলতে চেয়েছেন? গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। এরা এতটাই নিজের উপর গর্ববোধ করত যে এই গর্ভে এতটাই তারা অন্ধ হয়ে গেছিল যে আফ্রিকার ঘন বন জঙ্গলের যে অন্ধকার তার থেকেও যেন এরা বেশি অন্ধ। পরের অংশে কি বলছে? সভ্যের বর্বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। যে জাতি নিজেকে সারা বিশ্বের কাছে সভ্য জাতি বলে মনে করে, সেই জাতিরাই আজকে আফ্রিকার সাধারণ মানুষের উপর যেভাবে নির্মম অত্যাচার চালাচ্ছে, এই অত্যাচারের পরিপ্রেক্ষিতে তাদের ভিতরে লুকিয়ে থাকা অশুভ দিকটি যেন সমস্ত বিশ্বের কাছে প্রকাশিত হচ্ছে। তাই কবি এখানে বলেছেন, সভ্যের বর্বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তারা কতটা যে অমানুষ সেটা সবার কাছে উন্মোচিত হলো, সেটা তুলে ধরলো তারা কিভাবে? যে আফ্রিকার সাধারণ মানুষের উপর অত্যাচারের মাধ্যমে। অর্থাৎ বিশ্বের প্রত্যেকটি মানুষ বুঝতে শুরু করেছিল যে যে জাত এই বিশ্বের মধ্যে নিজেকে সভ্য জাত বলে মনে করছে, আদৌ এই সভ্য জাতের আড়ালে লুকিয়ে থাকা এরা যে কতটা অসভ্য জাত, সত্যি আজকে তারা কিন্তু দেখিয়ে দিল আফ্রিকার মানুষের উপর অত্যাচারের মাধ্যমে। পরের অংশে কি বলছে? তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। বলছে তোমার ভাষাহীন ক্রন্দনে, ভাষাহীন কান্না। কার ভাষাহীন কান্না? আফ্রিকার ভাষাহীন কান্নার কথা এখানে বলছে। বাষ্পাকুল অরণ্য পথে, জলে ভেজে যাওয়া রাস্তায় পঙ্কিল হলো ধুলি, পঙ্কিল হলো ধুলি। পঙ্কিল মানে কাদা, পঙ্কিল মানে কাদা, কাদা হলো ধুলি, অর্থাৎ রাস্তার ধুলো কাদায় পরিণত হলো তোমার রক্তে অশ্রুতে মিশে। তোমার অর্থাৎ আফ্রিকার রক্ত এবং চোখের জলে মিশে রাস্তা, ধুলি ধূসর রাস্তা কাদার পিণ্ডে পরিণত হলো। এবার এটাকে সহজ ভাষায় বললে আমরা বলতে পারবো, আফ্রিকার উপর ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের যে নির্মম অত্যাচার, সেই অত্যাচারের ফলে তাদের শরীর থেকে বের হওয়ার রক্ত এবং চোখের জল ধুলো ধূসিত রাস্তায় মিশে গিয়ে সেটা কাদার পিণ্ডে পরিণত হয়ে গেল। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তাহলে এখানে কয়েকটা শব্দার্থ তোমাদের বুঝে নেওয়ার দরকার। পঙ্কিল শব্দের অর্থ হলো কাদা, আর পিণ্ড শব্দের অর্থ হলো দোলা। এখানে আফ্রিকার মানুষদের চোখের জল এবং তাদের রক্তে সেখানকার ধুলি যেন কাদার পিণ্ডে পরিণত হয়ে গেছিল। এবং তারপরের অংশে বলছে, দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। সেই কাদার পিণ্ডের মধ্যেই সেই ইউরোপীয় জাতিরা তাদের অপমানিত ইতিহাস রচনা করে গেল। অর্থাৎ তারা যে আফ্রিকার উপর তাদের সাম্রাজ্য বিস্তার করেছে, সেই বিস্তারের একটা ইতিহাস তারা তৈরি করে দিয়ে গেল। সহজ সরল আর সুন্দরের আরাধনা দিয়ে পরের স্তবক কিন্তু শুরু হয়েছে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই, সমুদ্র পাড়ে অর্থাৎ এখানে ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের দেশের কথা বলা হয়েছে। সেই মুহূর্তে অর্থাৎ যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা আফ্রিকার উপর নির্মম অত্যাচার চালাচ্ছিল, সেই মুহূর্তের কথা বলা হয়েছে। অর্থাৎ একদিকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা আফ্রিকার উপর অত্যাচার চালাচ্ছে, ঠিক সেই সময় তাদের পাড়ায় পাড়ায় অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের নিজস্ব পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। অর্থাৎ একদিকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা ইউরোপীয় সাধারণ মানুষের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে, অন্যদিকে তাদের নিজস্ব দেশে একটা সুন্দর বাতাবরণ সেখানে বিরাজ করছে।
সেখানে সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা মায়ের কোলে খেলা করছিল, মন্দিরে পুজো দিচ্ছিল সেখানকার সাধারণ মানুষেরা। আরও একবার যদি আমি লাইনগুলো ভালো করে তোমাদের সামনে তুলে ধরি, তোমরা ভালো করে বুঝতে পারবে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়, অর্থাৎ যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা ইউরোপের উপর আফ্রিকার উপর অত্যাচার চালাচ্ছিল, ঠিক সেই সময় ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের নিজস্ব দেশে সেখানে সুন্দর বিরাজ করছিল। সেখানে কোনো হিংসা নেই। সেখানে প্রতিনিয়ত যেভাবে সমাজ পরিচালিত হয় হিংসাহীনভাবে সেভাবে চলছিল। সেখানে মন্দিরে মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল, শিশুরা মায়ের কোলে খেলা করছিল। একদিকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা মায়ের বুক থেকে শিশুদের কেড়ে নিয়ে গিয়ে হত্যা করছিল, এদিকে তাদের নিজস্ব দেশে শিশুরা মায়ের কোলে খেলা করছিল। তাহলে বলতে গেলে কবি একদিকে যেমন হিংসাত্মক রূপকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের উপর আফ্রিকার উপর সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের আক্রমণের ইতিহাসকে কবি তুলে ধরেছেন, ঠিক তার পরক্ষণেই এক সুন্দরের আরাধনা তিনি গেয়েছেন। এবার পরের অংশে আমরা চলে যাই। পরীক্ষায় কিন্তু তোমাদের আসে কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল, লিখতে হবে সুন্দরের আরাধনা। এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের প্রায় এসে থাকে, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই। সেই মুহূর্ত বলতে কোন মুহূর্তের কথা বলা হয়েছে এবং সেই মুহূর্তে কি ঘটেছিল? সেই মুহূর্ত বলতে যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা আফ্রিকার সাধারণ মানুষের উপর পাশবিক অত্যাচার চালাচ্ছিল, সেই মুহূর্তের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। আর সেই মুহূর্তে কি হয়েছিল? সেই মুহূর্তে সমুদ্র ওপারে অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের দেশে তাদের পাড়ায় পাড়ায় দয়াময় দেবতার নামে মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল এবং শিশুরা মায়ের কোলে খেলা করছিল। এটাকে আরও একটু ব্যাখ্যাধর্মীভাবে তোমাদের লিখতে হবে। যদি আমার স্টুডেন্টরা যারা আমার কাছে পড়ে তাদের কিন্তু সুন্দর করে আমি নোটটা লিখিয়ে দিব। চলে যাই এবার পরের স্তবে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। খুবই সত্যি একেবারে আকর্ষণীয় একটা স্তবক হলো কিন্তু এটি। আমাদের মনকে একেবারে ভিজিয়ে দেওয়ার মতো একটা স্তবক। দেখো স্তবকে প্রথমেই কি বলছে, একেবারে আফ্রিকা মহাদেশের উপর তো আমরা দেখলাম ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা আক্রমণ চালাচ্ছে। এবার আক্রমণের একেবারে শেষ পরিণতি কবি এই স্তবকে তুলে ধরেছেন। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল। এবার এই যে পশ্চিম দিগন্তে প্রদোষকাল, প্রদোষকাল শব্দের অর্থ কিন্তু সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা মানে কোন সময়কে আমরা সন্ধ্যাবেলা বলে থাকি? যে দিনের অন্তিমকাল, একটা দিনের শেষকে আমরা সন্ধ্যা বলে থাকি। তার মানে কি? কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আফ্রিকার উপর নির্মম অত্যাচারের মাধ্যমে আফ্রিকাকে শেষ করে তুলো, অর্থাৎ আফ্রিকা মহাদেশের অন্তিম কালে পরিণত করলো। ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা আফ্রিকার উপর নির্মম অত্যাচার চালিয়ে আফ্রিকাকে প্রদোষকালে পরিণত করলো, অর্থাৎ আফ্রিকাকে সন্ধ্যাবেলা পরিণত করলো, অর্থাৎ আফ্রিকাকে শেষ করে দিল। ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, কথার অর্থ ঝোড়ো বাতাসে শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে। কাদের শ্বাসরুদ্ধ হচ্ছে? এখানে আফ্রিকার সাধারণ মানুষের শ্বাসরুদ্ধ হচ্ছে। কিভাবে রুদ্ধ হচ্ছে? সাধারণ মানুষের ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের অত্যাচারে তাদের শ্বাসরুদ্ধ হচ্ছে। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অর্থাৎ আফ্রিকার বুক থেকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা বেরিয়ে এসে সারা বিশ্বের কাছে ঘোষণা করে দিল যে আমরা আফ্রিকাকে শেষ করে দিয়েছি, আফ্রিকার বুকে আমরা আমাদের উপনিবেশ স্থাপন করে দিয়েছি, এটাই তারা বিশ্বের কাছে ঘোষণা করে দিল। আরেকবার দেখো, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। অর্থাৎ
কবি এখানে বলতে চেয়েছেন যে ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা আফ্রিকাকে তাদের নির্মম অত্যাচারের মাধ্যমে লুট করে আফ্রিকাকে শেষ করে দিয়েছেন এবং তারা আফ্রিকার বুক থেকে বেরিয়ে এসে সারা বিশ্বের কাছে ঘোষণা করে দিলেন যে আমরা আফ্রিকাকে লুটে পেটে একেবারে শেষ করে দিয়েছি এবং সেখানে আমাদের উপনিবেশ আমরা কায়েম করেছি। ঠিক সেই মুহূর্তে কবির বার্তা কি? ঠিক সেই মুহূর্তে কবি বার্তা দিয়েছেন যে কবি ডেকেছেন, কবি আহ্বান করেছেন যুগান্তের কবিকে। দেখো, এসো যুগান্তের কবি। যুগান্তের কবি, যুগান্তের কবি বলতে যে কবি এসে একটা যুগের অবসান ঘটিয়ে আরেকটি নতুন যুগের সূচনা করবেন, সেই কবিকে তিনি আহ্বান করেছেন। আদৌ কি সেই ধরনের কবি কেউ আসবেন? কবি এখানে কাকে আহ্বান করেছেন? আদৌ কোনো যুগান্তের কবিকে আহ্বান করেছেন, নাকি এমন কোনো কবিকে আহ্বান করেছেন যে ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের অত্যাচারের কাহিনী তুলে ধরবে সাধারণ মানুষের কাছে? নাকি ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের অত্যাচারের অবসান ঘটাবে? নাকি তিনি স্রষ্টাকে আহ্বান করেছেন? সেটাই আমাদের ভাববার বিষয়। আমরা জানি এই জগৎ সৃষ্টি করেছেন স্রষ্টা এবং জগৎ ধ্বংস করার ক্ষমতাও কিন্তু স্রষ্টা রয়েছে। এই জগতের হিংসার একটা যুগ ঘটানোর পিছনে যেমন স্রষ্টার হাত রয়েছে, অন্য যুগ ঘটানোর পিছনে কিন্তু স্রষ্টার হাত রয়েছে। তাই এক কথায় বলতে গেলে এখানে যুগান্তের কবি বলতে কিন্তু আমরা স্রষ্টাকেই বুঝিয়ে থাকি। এসো যুগান্তের কবি। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে, আসন্ন সন্ধ্যা, আসন্ন মানে যে সন্ধ্যা জাস্ট এখন সবেমাত্র আসবে, এখনও পুরোপুরিভাবে আসেনি। অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে এই যে আফ্রিকা যে শেষ হতে চলেছে, আফ্রিকা মহাদেশ ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের দ্বারা যে একেবারে শেষ হচ্ছে, ঠিক এই সময় আফ্রিকার কাছে তুমি আসো। যুগান্তের কবিকে কবি আহ্বান করেছেন, তুমি আসো, দাঁড়াও ওই মানহারা মানবীর কাছে যে নাকি মান সম্মান হারিয়ে, কারণ আমরা একটু আগেই দেখলাম যে কবি আফ্রিকাকে কিন্তু এখানে মানবীর সঙ্গে তুলনা করেছেন, যে মানবীর মান সম্মান সব হরণ করে নিয়েছে ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা, সেই মান সম্মান হরণকারী আফ্রিকার কাছে কবি যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন এবং যুগান্তের কবিকে এসে তার সামনে ক্ষমা চাইতে বলেছেন। কারণ এখানে যদি আমরা যুগান্তের কবিকে দুটি অর্থে আমরা কিন্তু এখানে উপস্থাপন করতে পারি। এক হলো মানবজাতির প্রতিভূ রূপে, আর 2 নম্বর স্রষ্টা। যদি কবি যুগান্তের কবিকে মানবজাতির প্রতিভূ রূপে যদি তুলে ধরেন, তাহলে কিন্তু এক মানবজাতি আরেক মানবজাতির উপর যখন অত্যাচার করছে, তাই আরেক মানবজাতি সেই মানবজাতির হয়ে ক্ষমা চাওয়ার জন্যই কবি এখানে যুগান্তের কবিকে আহ্বান করেছেন। অন্যদিকে যদি স্রষ্টাকে তিনি আহ্বান করে থাকেন, তাহলে স্রষ্টাই পারবেন, কারণ তিনি এই বিশ্ব পরিচালনা করেন। এই স্রষ্টা যেমন আমাদের দেশকে পরিচালনা করছেন, তেমনি আফ্রিকাকেও পরিচালনা করার দায়িত্ব তার। আফ্রিকার আজকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, শোষিত হচ্ছে, এমন সময় কবি স্রষ্টাকে মুখ বুজে বসে থাকতে বলেননি, তিনি তাকে আহ্বান করেছেন, হে স্রষ্টা তুমি এখন আসো, তুমি এই মানহারা মানবীর দাঁড়িয়ে এসে তার কাছে ক্ষমা চাও। তারপর হচ্ছে হিংস্র প্রলাপের মধ্যে, এই হিংসাক্ত পরিবেশের মধ্যে, হিংসাক্ত বিলাপের মধ্যে এটাই হবে সভ্যতার শেষ পূর্ণবাণী। কারণ ক্ষমার মধ্যে কিন্তু সমস্ত কিছু লুকিয়ে থাকে। ক্ষমা মানুষের মনকে বিগলিত করতে পারে। তাই এই মানহারা মানবীর কাছে সেই যুগান্তের কবি এসে যদি ক্ষমা চায়, স্রষ্টা যদি এসে ক্ষমা চায়, মানব জাতির প্রতিভূ এসে যদি ক্ষমা চায়, তাহলে নিশ্চয়ই সেই তার মন কিন্তু বিগলিত হবে। আশা করি তোমরা এই কবিতাটি ভালো করেই বুঝতে পেরেছো। কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে নিশ্চয়ই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তোমরা আমাকে ইন্ডিভিজুয়াল কল করেও জেনে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারবে। আরেকটা বলে রাখি যে আফ্রিকা কবিতাটি তোমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক কিংবা অনেক মানে বইয়ে নানানভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমি বলবো না যে কোনো ব্যাখ্যাই ভুল, কারণ একজন কবি তার অন্তর্নিহিত বাস্তবিক রূপকে কবিতার আকারে তুলে ধরেন, তারপর সেটার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব, তার অন্তর্নিহিত অর্থ বোঝার দায়িত্ব প্রত্যেকটি পাঠকের। পাঠক যেভাবে তার অন্তর্নিহিত অর্থটিকে নেবেন সেটা তার উপরই কিন্তু নির্ভর করে।
তাই প্রত্যেকটি ব্যাখ্যাই কিন্তু সঠিক। আমরা আগামী দিনে আবারও এরকম ভিডিও নিয়ে আসব, তোমরা সঙ্গে থাকবে। যদি আমার পড়া তোমরা বুঝতে পারো তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে, তোমাদের অন্যান্য ছাত্রছাত্রীর মধ্যে কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়, পারলে কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে।